আপনারা দেখছেন খবরা খবর। এবারের কেন্দ্রীয় সরকারের বাজেট সাধারণ মানুষের মূল সমস্যাগুলি সমাধানে ব্যর্থ। এটা তাই তাদের চোখ দিয়ে দেখলে একটি হতাশার বাজেট। এমন একটি সময়ে বাজেটটি পেশ করা হয়েছে যখন আমাদের দেশের শ্রমজীবী সাধারণ মানুষের সর্বাপেক্ষা বড় সমস্যা হচ্ছে বেকারত্বের সমস্যা, তারপরে করোনা অতিমারির আঘাত এবং মূল্যবৃদ্ধিরও সমস্যা। আমরা বাজেটের লক্ষ্য কি সেটা একবার দেখি এবং তার আয় ও ব্যয়ের হিসেবগুলো দেখব এবং তারপরে একটু বিকল্প দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু বক্তব্য রাখব। সবচেয়ে বড় সমস্যাগুলি হচ্ছে এখন, তার মধ্যে অন্যতম হচ্ছে বেকারত্বের সমস্যা, তারপরে করোনা অতিমারির তার যে আঘাত এবং সর্বশেষে অবশ্যই মূল্যবৃদ্ধির সমস্যা। প্রথমে আসুন আমরা একটু দেখি যে এই কেন্দ্রীয় বাজেটে যেখানে মূল লক্ষ্যগুলি বলা হয় সেখানে এগুলো উল্লিখিত হয়েছে। আমি কৌতূহল নিয়ে দেখছিলাম কোথাও এগুলো একবার উচ্চারণ করা হয়েছে, হয়নি তো। বেকারত্ব দূর করার কথা বলা হয়নি, মূল্যবৃদ্ধি প্রশমন করার কথা বলা হয়নি। দেখা যাক কর্মসংস্থানের ক্ষেত্রে এই কেন্দ্রীয় বাজেট কি বলছে, তার ব্যয়ের দিকটা কি। কর্মসংস্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে গ্রামাঞ্চলে কর্মনিশ্চয়তা প্রকল্প বা 100 দিনের কাজের প্রকল্প। বর্তমান অর্থবর্ষে সেখানে প্রায় 1,11,000 কোটি টাকার মতো বরাদ্দ ছিল। এই বছর যে বাজেট পেশ করা হলো, আগামী বছরে কি বরাদ্দ হবে, সেখানে এটার 1,11,000 কোটি টাকা নেই, 73,000 কোটি টাকাতে কমানো হলো। কেন? এবার করোনা মোকাবিলার ক্ষেত্রে আসা যাক। আমরা জানি যেটু কমানো হচ্ছে এটাকে অফ করে দেবে, ঠিক জায়গায় রেখে দাও, ব্যাস, দ্যাটস অল। এবার আমরা লক্ষ্য করি করোনা মোকাবিলা করার ক্ষেত্রে এই বাজেটের কি পদক্ষেপ। বর্তমান কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই বলা হয়েছে যে করোনা মোকাবিলা করার জন্য এখন যে গণটিকা প্রয়োজন, তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 80,000 কোটি টাকা বরাদ্দ করা দরকার। কত বরাদ্দ করা হলো? মাত্র 35,000 কোটি টাকা। কেন বাকিটা করা হলো না? কেন? এর মানে এই গণটিকা প্রকল্পটি ক্ষতিগ্রস্ত হবে অথবা বিলম্বিত হবে। জেনে শুনেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তার আগে তো মন্ত্রিসভাতে আলোচনা হয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে, জেনে শুনেই কম বরাদ্দ করলেন কেন? আমি মূল্যবৃদ্ধির প্রসঙ্গে আসবো একটু পরে, অথবা প্রথমে একটু বলেও দিই। মূল্যবৃদ্ধি রোধ করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে ভর্তুকি প্রদান করে খাদ্যশস্য গণবন্টন ব্যবস্থার মাধ্যমে বন্টন করার জন্য, সেখানেও কমিয়ে দেওয়া হয়েছে বরাদ্দ। একই সমস্যা, কেন করা হলো এগুলো? এখানে দাঁড়িয়ে আমি লক্ষ্য করছিলাম যে
আরেকটি কথা খুব ক্ষেত্রে জরুরি, তা হচ্ছে হঠাৎই এই বাজেট পেশ করতে করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলে ফেললেন যে আমাদের দেশের যেগুলি রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা ছিল তার মধ্যে জীবন বীমা সংস্থা এবং সাধারণ বীমা সংস্থা মিলে সাকুল্যে 3টি বড় বীমা সংস্থা ছিল। এদের ইতিহাসটা কিন্তু গৌরবের ইতিহাস। এরা লাভজনকভাবে চলছিল এবং কোনো সাধারণ মানুষ অভিযোগ করেননি যে এখানে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেখানে প্রায় সহসাই এই কেন্দ্রীয় বাজেটে বলা হলো যে এই বীমা সংস্থার ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ এনে তাকে 74% তুলতে হবে, মানে সেই বীমা সংস্থাগুলির যে মূলধন তার 74% বিদেশিদের হাতে দিতে হবে। এটা বলা হলো যখন আমরা সকলেই জানি যে এই বেসরকারি বীমা সংস্থাগুলি বিদেশে যেখানে তারা কাজ করছে সেখানে আর্থিক কেলেঙ্কারিতে তারা ভরপুর একেবারে, এবং এই আর্থিক কেলেঙ্কারির জন্য অনেক সরকার বিপদেও পড়ে গেছে। এটা জানা সত্ত্বেও সেই বিদেশি বীমা সংস্থাগুলোকে উদ্বাহ হয়ে ডেকে আনা হলো। আবার এই কেন্দ্রীয় সরকারই বলছেন যে আমরা স্বনির্ভর হব। এতে উল্টো দিকে কেন? একটা কথা বলা হচ্ছে মুখে আর বাজেটে বরাদ্দের উল্টো দিকে। কিন্তু এটা তো শুধু বীমা সংস্থার ক্ষেত্রে নয়, তারপরের পাতায় পড়তে পড়তে একটু অস্বস্তি লাগে যখন বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী বললেন আমাদের দেশে যতগুলি কেন্দ্রীয় রাষ্ট্রীয় সংস্থা আছে লাভজনক বা অন্য যে ক্ষেত্রেই হোক এই বছরের মধ্যে সেগুলো আমরা বেচে দেব। এমনকি খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও, যেরকম আমাদের রাজ্যে যদি বলি তাহলে ইছাপুরের গান অ্যান্ড শেল ফ্যাক্টরি দীর্ঘদিন ধরে প্রতিরক্ষার ক্ষেত্রে এরা খুবই ভালো কাজ করে চলেছেন এবং লাভজনক সংস্থা। একইভাবে বেঙ্গল কেমিক্যাল আচার্য প্রফুল্লচন্দ্র রায় তৈরি করেছিলেন, লাভজনক সংস্থা, জীবনদায়ী ওষুধ এখনো তৈরি করে চলেছেন। তারা কি অপরাধ করলো? বেঙ্গল কেমিক্যালকে আপনি বিক্রি করতে চাইছেন, কাকে করতে চাইছেন? আপনারা বিক্রি করা মানে কি? আপনার কারখানাগুলো চালাবেন যাদের দিচ্ছেন যে বেসরকারি সংস্থাগুলিকে? আমার তো মনে হয় তাদের লোভ হচ্ছে তার সঙ্গে যে জমি আছে সেই জমিতে তারা অন্য কাজ করবে। আমার মনে হয় এই বিষয়টি যদি সুযোগ হয় নিশ্চয়ই সংসদে বিরোধীরা সোচ্চার হবেন, তার বাইরেও সমাজী মানুষ, সাধারণ মানুষ সোচ্চার হবেন। আমাদের রাজ্যের মানুষকে তো সোচ্চার হতেই হবে। এই প্রসঙ্গে আবার উল্লেখ করেছেন যে 2টি ব্যাংকের নাম করা হয়নি, সেগুলোকে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির কিন্তু ইতিহাসটা গৌরবেরই। তারা যখন বিপদে পড়েছে নিজেদের দোষ সবসময় নয়, ওপর থেকে ভুল জায়গায় বিনিয়োগ করতে বলা হয়েছে তাই। সেখানকার আধিকারিক কর্মীরা কখনো সেটা চায়নি। এখন আবার 2টি এরকম ব্যাংকে আপনারা বেসরকারি হাতে তুলে দিতে চাইছেন। সর্বশেষে আমি বলবো যে মূল্যবৃদ্ধির ক্ষেত্রে আমরা খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে পেট্রোল ডিজেলের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে দাম কমলেও এখানে দাম কমছে না, বাড়ছে। তার কারণ কেন্দ্রীয় সরকার শুল্ক বসিয়ে দিচ্ছেন। এই শুল্কের কোনো অংশ রাজ্য সরকারগুলি পায় না। বসাচ্ছেন কেন? যখনই পেট্রোল ডিজেলের দাম বাড়ে তার জন্য প্রত্যেকটি জনপরিবহনের খরচ বাড়ে, তার মাধ্যমে প্রত্যেকটি পণ্যের মূল্য বৃদ্ধি হয়। এই জানা সত্ত্বেও এই কাজটা আপনারা করে চলেছেন মূল্যবৃদ্ধি
প্রশমনে কোনো পদক্ষেপই গ্রহণ করেননি। এবং খাদ্যে যে ভর্তুকি দিয়ে আসছেন এতদিন, সে ভর্তুকির পরিমাণ এবার কম করা হয়েছে। তাই আমি বললাম যে তিনটি মূল জায়গা, বেকারত্ব, করোনার ক্ষেত্রে দুশ্চিন্তা এবং মূল্যবৃদ্ধির ক্ষেত্রে উদ্বেগ, এই কেন্দ্রীয় বাজেটে সেখানে কোনো চেতনা কাজ করেছে বলে তো আমরা মনে করছি না। তাই যদি সাধারণ মানুষ কেউ এই বাজেটটি শুনেছেন বা পরে পড়েছেন, তার কাছে একটি হতাশার বাজেট। আমরা কিন্তু এখানে এটা বলেই থামছি না, আমরা বলতে যাচ্ছি যে এই অবস্থায় দাঁড়িয়ে একটা বিকল্প চিন্তা কি করা যায় না? যা কেন্দ্রীয় বাজেট আছে তার মধ্যে দাঁড়িয়ে আমরা বলছি। যখন এরা বলছেন যে আর্থিক সংস্থাগুলি বিক্রি করে দেবেন, তখন একই সঙ্গে বলা হচ্ছে বিক্রি করে এরা পাবেন 1.7 লক্ষ কোটি টাকা, মানে 1,70,000 কোটি টাকা বিক্রি করে পাবেন আশা করছেন। প্রত্যেকবারই বলা হয় তাই, কিন্তু পাওয়া যায় আমরা লক্ষ্য করেছি ঠিকমতো বিক্রিটাও করতে পারেন না, যেহেতু 1,24,25,000 কোটি টাকা। এই তো এর জন্যই তো আপনারা যুক্তি হিসেবে খাড়া করছেন। আমি তো পাল্টা যুক্তি এখনই দেব। এই কেন্দ্রীয় সরকারই বছর 2 আগে আমাদের যারা সবচেয়ে বড় শিল্পপতি, ধনী শিল্পপতি, তাদের উপর যে কর্পোরেট আয় করটি ছিল, সে করটি হ্রাস করেছেন। কে করতে বলেছিল আপনাদের? সেই কর হ্রাস করে এক একটা বছরে 1,25,000 কোটি টাকা আপনারা হারাচ্ছেন, এখনো হারাচ্ছেন। শুধু কর হ্রাস করাটা থামান তো, তাহলে তো 1,25,000 কোটি টাকা পেয়ে যাবেন। আপনার এই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বিক্রি করার কোনো প্রয়োজন নেই। তাহলে কাদের স্বার্থে করছেন? এ তো আর্থিক কারণে নয়, আপনারা এগুলো বেচতে চাইছেন, মানে দেশকে বিক্রি করতে চাইছেন। অথচ মুখে বলছেন স্বনির্ভরতা চাই, আমরা বিদেশের উপর নির্ভর করব না। এটা কি? এই প্রশ্ন মানুষ করবেন না? সংসদে হবে, বাইরে হবে। আমি চিন্তা করছিলাম, আচ্ছা যদি আমরা ওরা যেগুলো কমিয়েছেন সেগুলোকে সস্থানে ফিরিয়ে দিই। কর্মসংস্থানের ক্ষেত্রে জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্পে 1,11,000 কোটি টাকার জায়গায় যে 73,000 কোটি টাকা করেছেন, 1,11,000 কোটি টাকাতেই তাকে পুনঃপ্রতিষ্ঠিত করি। এবং আমি একটু সংযোজন করছি যে এই 100 দিনের কাজটা যদি অন্তত 150 দিনের কাজ করা যায়। আরো সংযোজন করছি, এই 100 দিনের কাজের মতো গ্রামাঞ্চলে, শহরাঞ্চলে যদি এই প্রকল্প চালু করা যায়। একটু নম্রতার সঙ্গে বলি, এ রাজ্যে বামফ্রন্ট সরকারই 2020-21 সালে এই প্রকল্পটি প্রস্তাব করেছিল। তাতে শহরাঞ্চলেও যে কোনো কাজ, যেগুলো সাধারণ এলাকার যারা সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ বা যিনি কর্মে ইচ্ছুক, যদি আসেন, তাহলে সেই পৌরসভার তত্ত্বাবধানে তারা যোগ দিতে পারেন। এই কাজটি, এটা যদি আমরা যুক্ত করি, মানে 100 দিনের কাজ গ্রামাঞ্চলে থেকে 150 দিনের কাজ, শহরাঞ্চলেও 150 দিনের কাজ যদি যুক্ত করি, কত অতিরিক্ত অর্থ লাগবে। এবং তার সঙ্গে যদি আরেকটি জিনিস যুক্ত করি, এই করোনা প্রতিরোধের যে 80,000 কোটি টাকা গণটিকার জন্য দরকার ছিল, যেখানে আপনারা মাত্র বরাদ্দ করেছেন মাত্র 45,000 টাকা,
তাকে যদি আবার ওই সস্থানে নিয়ে আসেন 80,000 কোটি টাকা, তাহলে সব মিলিয়ে কত টাকা লাগবে? আমাদের হিসেবে আসছে 1,38,000 কোটি টাকা। আমি এই মুহূর্তে বলছি 1,38,000 কোটি টাকাটা ধরুন, আমি বললাম হ্যাঁ এটাই করতে হবে, ঘাটতি বাজেট করেই করুন। ঘাটতি বাজেট মানে পুরো বাজেটের কত অংশ? এটা পুরো বাজেটের 35 লক্ষ কোটি টাকার মতো, এই 3% কাছাকাছি আসে। এই ঘাটতিটা থাকুক। প্রশ্ন, এই ঘাটতি থাকলে মূল্যবৃদ্ধি হবে না? হবে না। তার কারণ এখন তো যোগান এবং চাহিদার মধ্যে লক্ষণীয় যে সাধারণ মানুষের কেনার ক্ষমতাটাই কমে গেছে, তাই চাহিদারই অভাব। তাই এই সংযোজন যদি করা যায় কর্মসংস্থান প্রকল্পগুলির মাধ্যমে, তাদের হাতে যদি টাকা আসে, তাহলে কিন্তু ওই বাড়তি চাহিদা সৃষ্টি হবে এবং যোগানের সঙ্গে ভারসাম্য রাখবে এই চাহিদা। তার জন্য কোনো বাড়তি মূল্যবৃদ্ধি এর জন্য হবে না এবং একটা ভারসাম্যমূলক প্রগতির দিকে যেতে পারে দেশ এই বর্তমান অবস্থার মধ্যে দাঁড়িয়ে, যেটা সাধারণ মানুষের স্বার্থে কাজ করবে। অর্থাৎ আমরা খোলা মনে বলছি যে এই কেন্দ্রীয় বাজেটে যারা আপনারা রচনা করেছেন তাদের কাছে আমি নির্দিষ্টভাবে প্রস্তাবগুলো রাখছি। ওই বাজেটের ছকের মধ্যেই এই কতগুলি সংযোজন যদি করেন, তাহলে এই বাজেটে 3%-ও মতো বা একটু কম হতে পারে একটা ঘাটতি হবে, যার জন্য কিচ্ছু ক্ষতি হবে না, কিন্তু ব্যাপকভাবে লাভ হবে সাধারণ মানুষের, তার কর্মসংস্থানে, তার করোনা প্রতিরোধের ক্ষেত্রে এবং তার মূল্যবৃদ্ধি রোধেও। এই বিকল্প প্রস্তাবটা রেখে আমার বক্তব্য শেষ করছি।